লম্বালম্বি ভাবে কতিপয় ঘর অঙ্কন করা থাকে, ঠিক আছে? এটা তোমরা জানো। আর গ্রাফ সম্পর্কে তোমাদের আগে থেকে ধারণা আছে সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী। তো আমরা চিত্রে লক্ষ্য করলে দেখব এক্স ও এ একটি সূক্ষ্মকোণ তৈরি করা হয়েছে এবং কোণটি তৈরি করা হয়েছে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, এবং কোণটির যদি নামকরণ করি আমরা থিটা কোণ, তাহলে কোণটি কি হয়? কোণ এক্স ও এ ইকুয়াল থিটা। তো সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা x ও a ইকুয়াল থিটা কোণ পেয়ে গেলাম, ঠিক আছে? এখন আমরা কি করছি? ও এ বাহুর উপর যখন একটি বিন্দু P নিলাম, এই P বিন্দু দিয়ে আমরা ও x রেখার উপর PM লম্ব অঙ্কন করলাম। তোমরা অবশ্যই জানো কোন লম্বের পাদবিন্দুতে যে দুইটি কোণ উৎপন্ন হয়, এই কোণ দুইটির প্রতিটি কোণের মান হয় কত? সমান। প্রতিটি কোণের মান সমান হয়। আর প্রতিটি কোণের মান যদি সমান হয়, এখানে এই দুইটি কোণের যোগফল হলো 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করলে কত করে পড়ে? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত ডিগ্রি হইল? 90 ডিগ্রি কোণ হইল। তো এই কোণটি যদি 90 ডিগ্রি হয়, তাহলে পি ও এম ত্রিভুজটিকে কি নামকরণ করা যায়? ত্রিভুজটি অবশ্যই একটি সমকোণী ত্রিভুজে নামকরণ করা যায়, কারণ এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। তো যে ত্রিভুজে একটি কোণ সমকোণ, ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলা হয়ে থাকে। এখানে আরো মজার কিছু তথ্য আছে, আমি যেটা তোমাদেরকে জানাচ্ছি। এই সমকোণী ত্রিভুজের অর্থাৎ যে কোনো ত্রিভুজের বাহু থাকে কয়টি? 3টি। ত্রি মানে 3, ভুজ মানে হলো কি? বাহু মানে পরিমাপ, তাই হোক। তো 3 ভুজ বিশিষ্ট বাহু বা 3 বাহু বিশিষ্ট জ্যামিতিক চিত্রকে ত্রিভুজ বলা হয়। তো যেহেতু পি ও এম সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের আমরা বাহু পাইছি কয়টি? 3টি। বাহুগুলো যদি আমরা লিখতে যাই, একটা বাহু হয় ওপি, আর একটা বাহু হয় ওএম, আর একটা বাহু হয় আমরা কি? পিএম, রাইট? কয়টা বাহু পাইলাম? এই সমকোণী ত্রিভুজ থেকে কয়টি বাহু পাইলাম? 3টি বাহু পাইলাম। এই সমকোণী ত্রিভুজের 3টি বাহুর কিন্তু নির্দিষ্ট পরিচয় আছে, 3টা বাহুর কিন্তু নির্দিষ্ট নাম আছে। যেমন এই সমকোণের বিপরীতে যে বাহুটি থাকে, এই সমকোণ যদি একই হয়, এই সমকোণের বিপরীত বাহুর নাম কি? ওপি। এই সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে এক বাহুর পরিচয় আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? আবার একটা সূক্ষ্মকোণ দেওয়া আছে এখানে, থিটা কোণ। সূক্ষ্মকোণের যে বিপরীত বাহু সেটার নাম কি? পিএম। চিত্রে প্রদর্শিত সূক্ষ্মকোণ থিটা এর বিপরীত বাহু পিএম। সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে বলা হয় লম্ব। তাহলে পিএম এর পরিচয় কি? লম্ব। বাকি থাকে কি? ওএম। তো বাকি যে বাহুটি থাকে তাকে বলা হয় ভূমি। নিশ্চয়ই তোমরা সবাই জানো। আমাদের মূল পাঠ কি ছিল? ত্রিকোণমিতিক অনুপাত। আমি আবারও বলছি, সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা একটু মনোযোগ দিলে ভালো একটা ধারণা পাইবা এই আলোচনা থেকে। তো কি ধারণা পাইবা একটু অপেক্ষা করে জেনে যাবা তোমরা। তো এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কয়টা বাহু পাইলাম? 3টা। একটা বাহু হচ্ছে ওপি, আর একটা ওএম, আর একটা বাহু পাচ্ছি হলো পিএম। এই 3টি বাহু দিয়ে কয়টি অনুপাত তৈরি করা যায়? অনুপাত তো তোমরা ক্লাস 6-7 এ পড়েছো। ক্লাস 7 এ ছিল অনুপাত, ক্লাস 8 এও ছিল। অনুপাত একটি ভগ্নাংশ জাতীয় রাশি। অনুপাত কি? অনুপাত
একটি ভগ্নাংশ জাতীয় রাশি। অনুপাত কি ধরনের রাশি? অনুপাত একটি ভগ্নাংশ জাতীয় রাশি। আর ভগ্নাংশের কি থাকে? লব থাকে, হর থাকে। অনুপাত একটি ভগ্নাংশ জাতীয় রাশি, ভগ্নাংশে কি থাকে? লব থাকে এবং হর থাকে। থ্যাংক ইউ। তো যেমন লব বাই হর, এই হলো একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশই হচ্ছে অনুপাত। অনুপাত মানে হচ্ছে একটি ভগ্নাংশ, যাকে আমরা জানলাম অনুপাত হচ্ছে একটি ভগ্নাংশ। তো আমরা এই যে অঙ্কিত পিইউএম এই ত্রিভুজ থেকে কয়টি বাহু পাইলাম? কয়টি বাহু পাইছি? 3টি বাহু পাইছি। বাহুগুলোর নাম কি? ওপি, তারপরে ওএম, তারপরে হচ্ছে পিএম। মজার ব্যাপারগুলো আমরা এখনই লক্ষ্য করব। এই 3টা বাহু দিয়ে কয়টি ভগ্নাংশ তৈরি করা যায়, কয়টি অনুপাত তৈরি করা যায় লক্ষ্য করো। আমি যদি এই ওপি কে টার্গেট করি, ওপি কে যদি ওএম দিয়ে ভাগ করি, তাহলে একটা অনুপাত হয়ে গেল, ঠিক আছে? আবার এই ওপি কে যদি আমি পিএম দিয়ে ভাগ করি, ওপি কে যদি পিএম দিয়ে ভাগ করি, তাহলে কয়টা অনুপাত হইল? কয়টা ভগ্নাংশ হইল? 2টা ভগ্নাংশ হইল। তো তোমরা যদি এইটা বুঝে থাকো যে শুধু অনলি ওপি কে ওএম দিয়ে ভাগ করলে একটি ভগ্নাংশ পাওয়া যায়, এবং এই ওপি কে অপর বাহু পিএম দিয়ে ভাগ করলে অপর আরেকটি ভগ্নাংশ পাওয়া যায়, অর্থাৎ কয়টি ভগ্নাংশ হইল এখানে? কয়টা ভগ্নাংশ পাইলাম? 2টা ভগ্নাংশ পাইলাম আমরা, 2টা ভগ্নাংশ পাইলাম। তাহলে এরকম বাহু থাকে আর কয়টা? আর 2টা বাহু থাকে। প্রত্যেকটা বাহুকে অপর 2 বাহু দিয়ে ভাগ করলে 2টা করে ভগ্নাংশ পাওয়া যায়। তাহলে মোট ভগ্নাংশ কয়টা হলো? 3 দুগুণে 6টি ভগ্নাংশ হলো। থ্যাংক ইউ সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী। তো এই 6টি ভগ্নাংশ যদি আমি লিখতে যাই, তাহলে কি কিভাবে লেখা যায়? লেখা যায় ওপি, ওপি কে ভাগ দিব আমি ওএম দিয়ে, তারপরে ওএম কে ভাগ দিব আমি ওপি দিয়ে, পিএম কে ভাগ দিতে পারি আবার ওএম দিয়ে। কয়টা হয়ে গেল? 3টা হয়ে গেল। 3টা। এটাকে যদি আমি উল্টে লিখি, বিপরীতকরণ করি, ওএম বাই ওপি, এটাকে বিপরীতকরণ করলে ওপি বাই ওএম, এটাকে বিপরীতকরণ করলে ওএম বাই পিএম। শিক্ষার্থী মণ্ডলী, তোমরা অবশ্যই স্বীকার করবে যে খুব সহজে আমরা 6টা অনুপাত পেয়ে গেছি, নাকি? খুব সহজ। আমি প্রথমে বলছি যে ওপি কে ওএম দিয়ে ভাগ করলে একটি অনুপাত পাওয়া যায়, পিএম দিয়ে ভাগ করলে আরেকটি অনুপাত পাওয়া যায়, মোট 2টি অনুপাত পাওয়া যায়। তাহলে এখানে আমার ত্রিভুজ থেকে বাহু পেয়েছি আমি 3টি, তাহলে 3 দুগুণে মোট 6টি অনুপাত পাওয়া যায়। এখন আমরা লক্ষ্য করব এই 6টি অনুপাত আমরা পেয়ে গেছি, এবং কোন ভগ্নাংশের সমান কি অনুপাত এটা আমি অবশ্যই বলছি তোমাদের। তার আগে আমি বলে নিই, আমাদের মূল পাঠ ছিল ত্রিকোণমিতিক অনুপাত। মূল পাঠ কি ছিল? ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমি তোমাদেরকে বলি, এই যে সমকোণী ত্রিভুজ এক্স ও এ, সমকোণী ত্রিভুজ এক্স ও এ থেকে আমরা এই যে এক্স ও এ কোণ সমান সমান কি পাইছিলাম? থিটা কোণ পেয়েছিলাম না? থিটা কোণ পেয়েছিলাম। এবং সমকোণী ত্রিভুজ পি ও এম এ কয়টি বাহু পাইছি? 3টি। একটি হলো ওপি বাহু, আরেকটি হচ্ছে ওএম বাহু, আরেকটি হচ্ছে পিএম বাহু। ঠিক আছে? কয়টা বাহু পাইছি আমরা? এই পি ও এম
এই সমকোণী ত্রিভুজ থেকে বাহু পাইছি কয়টা? একটা, দুইটা, তিনটা। সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, ত্রিকোণমিতিক অনুপাত কাকে বলে এটা আমরা এখন 2 সেকেন্ডের মধ্যে আমরা বলতে পারবো। তোমরা একটু লক্ষ্য করো, আমি আবারও বলছি যে সমকোণী ত্রিভুজ PUM এর এই PUM সমকোণী ত্রিভুজ থেকে OP বাহু, OM বাহু এবং UP বাহু দ্বারা উৎপন্ন যে 6টি ভগ্নাংশ পাওয়া যায়, যে 6টি অনুপাত পাওয়া যায়, সেই 6টি অনুপাতকে কোণ XUA এর কোণ XUA এর ত্রিকোণমিতিক অনুপাত বলে। আমি আবারও বলছি, তোমরা একটু খেয়াল করো। আমি আবারও বলছি যে ত্রিভুজ PUM থেকে যে 3টি বাহু পাওয়া যায়, এই 3টি বাহু দিয়ে যে 6টি অনুপাত পাওয়া যায়, এই 6টি অনুপাতকে কোণ XUA এর ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, এখন আমরা জানবো যে এই 6টি অনুপাতের নাম জানবো। ঠিক আছে, আমরা 6টি অনুপাতের নাম জানবো। যেমন একটা বাহু যদি আমি যদি একটা বাহু নেই, ত্রিভুজ POMA, তোমরা লক্ষ্য করো, একটু মনোযোগী যদি হও তোমরা অবশ্যই এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের এবং ভালোভাবে বুঝতে পারবে, এবং ত্রিকোণমিতি নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, এটা আমি শিওর। কিন্তু মনোযোগ থাকতে হবে তোমাদের। মনোযোগ না দিয়ে মনে করো শুধু আমার দিকে তাকিয়ে রইলা, মনে মনে অন্য চিন্তা করলা, তাহলে কিন্তু হবে না। স্যারের কথাগুলো শুনতে হবে, স্যারের কথাগুলো শুনতে হবে, আমার কথাগুলো শুনতে হবে। ঠিক আছে, আচ্ছা। তো ত্রিভুজের নাম লিখলাম কি? ত্রিভুজ PUMA। এর থেকে আমি যে 3টি বাহুর কথা বলছিলাম, চিত্রে প্রদর্শিত 3টি বাহু কিন্তু এখনো আছে, এখানে লেখা আছে, এই জায়গায় লেখা আছে, তোমরা লক্ষ্য করো। এখন আমি যদি PM বাহু নেই, PM বাহুকে যদি এই UP বাহু দিয়ে ভাগ করি, কেন ভাগ করতেছি এর কারণ কিছুক্ষণ আগে কিন্তু বলছি, বলে নাই? তাহলে PM মানে কি ছিল? লম্ব। UP মানে কি? অতিভুজ। এটার নাম রাখা হয়েছে তোমার sin থিটা। তাহলে sin থিটা সমান আমরা কি পাইলাম? sin থিটা সমান পাইলাম হলো লম্ব বাই অতিভুজ। ঠিক একই ভাবে cos থিটা সমান আমরা কি পাবো? যদি আমি OM কে OP দিয়ে ভাগ করি, তাহলে কি হয় ব্যাপারটা? কি হলো? ভূমি বাই অতিভুজ হলো না? OM তো ভূমি নাকি? OM হচ্ছে ভূমি। তাহলে ভূমি বাই অতিভুজ মানে কি? cos থিটা। দ্বিতীয় অনুপাত চলে আসলো। তারপরে হলো কোসেক, তারপরে হচ্ছে tan। ঠিক আছে, তারপরে হচ্ছে tan। tan সমান সমান আমি যদি PM বাই OM লিখি, তাহলে কি হবে? লম্ব বাই ভূমি। তাহলে কয়টা অনুপাত পেলাম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী? কয়টা অনুপাত পেলাম? কয়টা অনুপাত পেলাম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী? অনুপাত পেলাম হলো sin থিটা, তারপরে cos থিটা, তারপরে tan থিটা। তো অনুপাতগুলো লক্ষ্য করো, PM বাই OP, OM বাই OP, PM বাই OM। ঠিক আছে, তার মানে হচ্ছে sin থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে PM, অতিভুজ হচ্ছে OP।
তারপর cos থিটা সমান সমান হলো তোমার ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে ওপি, অতিভুজ হচ্ছে ভূমি হচ্ছে ওএম, অতিভুজ হচ্ছে ওপি, ঠিক আছে। তারপর tan থিটা সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে পিএম, ভূমি হচ্ছে ওএম। আমরা অনুপাত পাইছি কয়টা? তিনটা। তো তিনটা অনুপাতকে আমি যদি একটা কাজ করি, তিনটা অনুপাতকে এখানে লিখছি কি sin থিটার পরিবর্তে কি লিখছি pm বাই op। এখন এটাকে যদি আমি উল্টে লিখি op বাই pm, তাহলে কি আরেকটা অনুপাত হয়? আরেকটা অনুপাত হয়? আরেকটা অনুপাত হলে এটা সমান হবে তোমার cosec, cosec থিটা। তাহলে sin এর বিপরীত আমরা বলতে পারি cosec, ঠিক আছে। আবার cos থিটা সমান সমান কি ছিল om বাই op। এখন এটাকে আমি যদি op বাই om লিখি তাহলে কি আরেকটা অনুপাত হয়ে গেল? আরেকটা অনুপাত কি হয়ে গেল? op বাই om। তাহলে এর পরিবর্তে লেখা যায় sec, sec থিটা। তাহলে আমি বলতে পারি cos এর বিপরীত হচ্ছে sec, কারণ cos সমান সমান যে অনুপাতটি লেখা ছিল এখানে, এটাকে যখন উল্টায় লেখা হইল তখনই কিন্তু আমরা sec থিটা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে tan থিটা সমান কি লিখছিলাম pm বাই om। এখন এটাকে যদি আমি উল্টায় লিখি তাহলে কি হবে om বাই pm। তো om বাই pm দ্যাট ইজ তোমার কি cos থিটা। তো কেন বিপরীত অনুপাত বলা হয়? sin থিটা সমান সমান লম্ব বাই কি ছিল অতিভুজ ছিল। এখন এটাকে উল্টাইলে হয় অতিভুজ বাই লম্ব। তাহলে এই অনুপাতের ঠিক উল্টা অনুপাত হচ্ছে cosec অনুপাত, ঠিক আছে। তাহলে উল্টা বলতে আমরা কি বুঝি? যেমন sin থিটা সমান সমান বিপরীত মানে হচ্ছে 1 বাই cosec, cosec থিটা, ক্লিয়ার। আবার ঠিক একই ভাবে cosec থিটা সমান সমান 1 বাই sin থিটা। আচ্ছা, তাহলে সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমরা এই পর্যন্ত যে আলোচনা করলাম শুধুমাত্র একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে এই সমকোণী ত্রিভুজ থেকে তিনটি বাহুর মাধ্যমে, সমকোণী ত্রিভুজ থেকে তিনটি বাহুর মাধ্যমে আমরা 6টি অনুপাত আবিষ্কার করেছি, ঠিক আছে। এবং 6টি অনুপাতের নামও আমরা জানলাম, প্রত্যেকটি অনুপাতের নাম আমরা জানছি। এখন আমরা কি করব? এখন আমরা একটু অন্য আলোচনা যাই। অষ্টম শ্রেণীতে তোমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছো, সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছো একটা উপপাদ্য ছিল, সম্ভবত উপপাদ্য 8, সপ্তম শ্রেণীতে। উপপাদ্যটি এমন ছিল, যে কোনো ত্রিভুজের, আমি আবারও বলছি, যে কোনো ত্রিভুজের, মনে করো এই যে এখানে কি ত্রিভুজ আছে পি ও এম ত্রিভুজ। তো এই ত্রিভুজটার বাহু আছে কয়টা? তিনটা বাহু আছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করলে দেখবা যে এই ত্রিভুজের বাহু আছে কয়টা? তিনটা। বাহুগুলো কি কি? পিএম, আরেকটা বাহু হচ্ছে ওএম, আরেকটা বাহু কি ওপি। কয়টা বাহু হচ্ছে? এই ত্রিভুজ থেকে কয়টা বাহু পাইলাম? তিনটা বাহু পাইলাম। আমি আবারও বলছি, তোমরা একটু স্মরণ করো, একটু স্মরণ করলে তোমরা মনে করতে পারবা। এই যে উপপাদ্যটি ক্লাস 7 এ পড়ছিলা তোমরা, আমি বলে দিচ্ছি যদি তোমাদের মনে না থাকে। ত্রিভুজের, যে কোনো ত্রিভুজের দুই বাহুর যোগফল, অর্থাৎ দুইটি বাহু একসাথে যোগ করলে তার যে দৈর্ঘ্য পাওয়া যাবে, এই দৈর্ঘ্যটি তৃতীয় যে বাহুটি থাকে ওই বাহু থেকে বড় হয়, ক্লিয়ার। অনেক সময় আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, খুব দ্রুত বাসায় পৌঁছার জন্য কি করি? শর্ট রাস্তা দিয়ে যাই, ঠিক আছে। যেমন কলেজের মাঝে দিয়ে আমরা চলে আসি, নচেত চতুর্দিকে ঘুরে আসলে দূরত্ব বেশি হবে। তাহলে ত্রিভুজটা কি ছিল? উপপাদ্যটা কিরকম ছিল? একটা ত্রিভুজ, ত্রিভুজের বাহু থাকে কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা বাহু এখানে লিখছি আমি, তিনটা বাহু লিখছি। বাহুগুলো কি কি লিখছি একটু লক্ষ্য করো, তোমরা বুঝতে পারবে।
একটা হলো তোমার কি পিএম, আরেকটা বাহু হচ্ছে ওএম, আরেকটা বাহু হচ্ছে ওপি। তো এই উপপাদ্যের মূল বিষয়বস্তুটা কি ছিল? বিষয়বস্তু ছিল তুমি এই ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি যোগ করে ফেলো, যে দৈর্ঘ্যটা তুমি পাইবা, এই দৈর্ঘ্যটা যে বাহুটা বাকি ছিল তার থেকে বড় হবে দুই বাহুর যোগফল। ক্লিয়ার হয়েছে? এখন মনে হয় তোমাদের মনে পড়ছে, ঠিক আছে? এটা ক্লাস 7 এ ছিল উপপাদ্যটি। এই উপপাদ্যটি কি ছিল? ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, আমি কিন্তু বইয়ের ভাষা ব্যবহার করতেছি এখন। তো ত্রিভুজের যে কোনো ত্রিভুজের দুই বাহুর সমষ্টির দৈর্ঘ্য তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়। তাই আমি যে চিত্রে লিখলাম ত্রিভুজ, কোন ত্রিভুজের ক্ষেত্রে আমি লিখছি? আমার ত্রিভুজটার নাম কি ছিল? পি ও এম ত্রিভুজ। এই পি ও এম ত্রিভুজ থেকে আমি লিখছি পিএম প্লাস ওএম গ্রেটার দেন কি ওপি। নাকি? এখন আমি যদি এক কাজ করি, এই ওপি দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করি তাহলে কি হয়? এমনি থেকে কৌতূহল বশত আমি ভাগ করব। এই পাশেও ওপি দিয়ে ভাগ করি, এই পাশেও ওপি দিয়ে ভাগ করলাম। তো ওপি ওপি কাটাকাটি গেলে কি থাকে? 1 থাকে না? 1 থাকে। তো 1 থাকলে এই ওপি দিয়ে পিএম কে ভাগ করলে কি হয়? পিএম বাই ওপি যোগ এই ওপি দিয়ে এই যে ওএম কে ভাগ করলে কি হয়? লক্ষ্য করো তো, এটা সমকোণী ত্রিভুজ। পিএম কি ছিল? লম্ব। ওপি কি? অতিভুজ। লম্ব বাই অতিভুজ কিছুক্ষণ আগে পড়ছিলাম কি? sin থিটা প্লাস এটা কি ভূমি বাই অতিভুজ, এটা সমান কি cos থিটা গ্রেটার দেন 1। এটা পরীক্ষায় আসতে পারে। দেখাও যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1। খুব সহজে দেখো প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে? সৃজনশীল প্রশ্ন গণিতের তোমরা মনে করো খুব কঠিন, আমি এটা তোমাদেরকে প্রমাণ করে দেব যে সৃজনশীল প্রশ্ন আসলে কঠিন বিষয় নয়। সৃজনশীল প্রশ্ন কিভাবে তৈরি করতে হয় সেই কৌশল নিয়ে আজকে আলোচনা হবে। আলোচনার শেষ প্রান্তে আমি হালকা ধারণা দেব এবং তোমরা সহজেই, আমি চাচ্ছি তোমরা নিজেরা সৃজনশীল প্রশ্ন তৈরি করো, নিজেরা সৃজনশীল প্রশ্ন তৈরি করে এগুলো সলভ করে বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে? তাহলে কি এই যে আমরা মজার একটা আলোচনা করে দেখো, sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দেন 1 এটা প্রমাণ করছি। এখন সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা কি বলতে পারো যে এটা তোমরা নিজেরা করতে পারবে? ওই একই চিত্র থেকে কিন্তু আমি করে ফেলছি। করতে পারবে তোমরা? আশা করি করতে পারবে। ধন্যবাদ সবাইকে। এখন আমি একটু অন্য আলোচনায় যাই। আমি কিন্তু তোমাদের পড়ার বাইরে থেকে কোনো আলোচনা করতেছি না। তোমরা 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 এই কথা বলতে পারবা না যে তোমরা জানো না, আগে পড়ানো হয় নাই, বা সিলেবাসের বাইরে থেকে স্যার পড়াই দিছে, এমন কিছু নাই। যেগুলো তোমাদের আগে পড়ানো হয়েছে ক্লাসে, এর মধ্য থেকে কিন্তু আমি আলোচনাগুলো করতেছি। ঠিক আছে? তোমাদের দায়িত্ব হচ্ছে মনোযোগ সহকারে আমার উপস্থাপনাটুকু একটু খেয়াল করে দেখা, আর টাইমলি নোট করে রাখবা। এখন আমি আরেকটা মজার কৌশল দেখাবো তোমাদের। তোমাদের মনে আছে যে অষ্টম শ্রেণীতে পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলে? মনে আছে তো? এটা তো অস্বীকার করার সুযোগ নাই। পিথাগোরাসের উপপাদ্যের মধ্যে কিন্তু সমকোণের কথা বলা হয়েছিল। পিথাগোরাস কি বলেছিলেন? তার সমকোণী ত্রিভুজ, এখন আর কি সমকোণী ত্রিভুজে পিথাগোরাস বলেছিলেন, তোমরা লক্ষ্য করো, আমি আবারও স্মরণ করে দিচ্ছি সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী তোমাদেরকে। পিথাগোরাস বলেছিলেন সমকোণী ত্রিভুজের মনে করি পি এম ও একটি সমকোণী ত্রিভুজ। এখানে চিত্র কিন্তু অঙ্কিত আছে সমকোণী ত্রিভুজের। পিথাগোরাস বলেছিলেন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল হবে, আমি আবারও বলছি, পিথাগোরাস বলেছিলেন সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর বর্গক্ষেত্র অঙ্কন করলে যে ক্ষেত্রফল পাওয়া যাবে, সেই ক্ষেত্রফলটা কি পাওয়া যাবে? ওপি স্কয়ার। সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল পাওয়া যাবে, সেই ক্ষেত্রফলের সমান হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যেমন OM
ওএম স্কয়ার, আরেক বাহু থাকে হলো পিএম, পি এম স্কয়ার। এটা হলো পিথাগোরাসের উপপাদ্য। আমি আবারও বলছি, পিথাগোরাস তার সমকোণী ত্রিভুজে অষ্টম শ্রেণীতে বলেছিলেন যে সমকোণী ত্রিভুজের সমকোণের উপর সমকোণের বিপরীত বাহু অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অর্থাৎ ওপি স্কয়ার, অপর দুই বাহু হলো ওএম, আরেক বাহু হচ্ছে পিএম। এই দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বয়ের সমষ্টির সমান হবে ওই যে অতিভুজের উপরে বর্গক্ষেত্র আঁকলে সেটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমি বোর্ডের মধ্যে যে গাণিতিক বাক্যটি লিখলাম, এই বাক্যটা কি সঠিক না ভুল? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী কি লেখা সঠিক না ভুল? সঠিক না, কারণ অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। এখন আমি উভয় পক্ষকে যদি আগের মতো লক্ষ্য করো ওপি স্কয়ার দিয়ে ভাগ করি, তাহলে কি হবে? সুপ্রিয় শিক্ষার্থীরা, মজার ব্যাপার দেখো, উভয় পক্ষকে কি করছি? ওপি স্কয়ার দিয়ে ভাগ করছি। আমি কিন্তু একই চিত্র দিয়ে কাজগুলো করতেছি, ঠিক আছে? তো ওপি স্কয়ার দিয়ে যদি আমি দেখো, লক্ষ্য করো, ও এম স্কয়ার কে ওপি স্কয়ার দিয়ে ভাগ করলে প্লাস আবার পি এম স্কয়ার কে তুমি যদি ওপি স্কয়ার দিয়ে ভাগ করো, তাহলে কি হবে? এই পাশে কি হয়? 1 হয়। বাম পাশে কি হয়? এই যে ও এম বাই ওপি হোল স্কয়ার প্লাস পিএম বাই ওপি হোল স্কয়ার ইকুয়াল 1। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো এর পরিবর্তে কি হচ্ছে? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল 1। কারণ এই ওএম হচ্ছে কি ভূমি, ওপি হচ্ছে অতিভুজ, পিএম হচ্ছে লম্ব, ওপি হচ্ছে অতিভুজ, ঠিক আছে? কারণ ওএম বাই ওপি হচ্ছে cos, উপরে আছে স্কয়ার, তাহলে কি হলো cos স্কয়ার প্লাস sin স্কয়ার ইকুয়াল 1। এখন তোমরা এটাকে মডিফাই করে লিখতে পারো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আরেকটা সম্পর্ক পেয়ে গেলাম। কিছুক্ষণ আগে একটা সম্পর্ক পেয়েছিলাম কি? sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1, এটা একটা সম্পর্ক পাইছিলাম। আরেকটা সম্পর্ক কি পাইলাম এখন? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1। তো সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, আমি আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। এখন তোমরা যেহেতু বাসায় বসে এই অনলাইনের মাধ্যমে তোমরা আমার এই আলোচনাটা দেখলে, পর্যবেক্ষণ করলে, তোমাদের হয়তো অনেক প্রশ্ন থেকে যেতে পারে, প্রশ্ন করতে পারো না, সেই সুযোগ তো এখানে নাই। তো বাসায় বসে আমি আজকে যে শ্রেণী পাঠটা উপস্থাপন করলাম, এই পাঠটা তোমরা কতটুকু এই পাঠ থেকে তোমরা কতটুকু শিখলে, জানলে, এই জন্য আমি যখন আবার নতুন কোনো পাঠ নিয়ে আসবো, তখন অথবা বিদ্যালয় যখন খুলবে, তখন আমি তোমাদের কাছ থেকে কাজ আদায় করে নেব। এই উদ্দেশ্যে আমি একটি সৃজনশীল প্রশ্ন আজকে যে আলোচনা করছি, এই আলোচনা থেকে একটি সৃজনশীল প্রশ্ন তৈরি করে দেখাতে চাই। সৃজনশীল প্রশ্ন কিভাবে? মনে করো এই যে একটা চিত্র দেওয়া আছে, চিত্র কোণ থিটা, চিত্রের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। সৃজনশীল। দেখাও যে sin থিটা প্লাস কোসেক থিটা ইকুয়াল 1। 2 প্রমাণ করো যে sin থিটা প্লাস cos থিটা গ্রেটার দ্যান 1। ব্যাখ্যা সহ দেখাও
এটা হচ্ছে বাড়ির কাজ, বাসায় বসে বসে তোমরা করবে। তোমরা যদি মনে মনে ভেবে থাকো যে স্যার বাড়ির কাজ দিচ্ছে, কাজটি কিভাবে আদায় করবে, স্কুল যখন খোলা হবে তখন আমি ঠিকই এই বাড়ির কাজটি আদায় করে নেবো তোমাদের কাছ থেকে। ঠিক আছে? তো আমি এই শ্রেণী পাঠদান প্রায় শেষ পর্যায়ে। তো শেষ করার আগে সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। এবং যারা আমাকে এই যে নরসিংদী অনলাইন পাঠশালার যে অ্যাম্বাসেডরগণ আছেন, যারা একটি মহৎ উদ্যোগ নিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে এবং সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার শ্রেণী পাঠদান এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।